নমস্কার, আমি সৌম্যজিৎ ভট্টাচার্য। গত সপ্তাহে আমি জানিয়েছিলাম যে আমাদের এই সপ্তাহে আলোচনার টপিক থাকবে মেনস মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল ইস্যুস। সেই টপিকটাই আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটা দেওয়া। মেনস মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ নিয়ে আজকাল আমরা কম বেশি সকলেই অ্যাওয়্যার। নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রত্যেকেই আমরা কিন্তু চিন্তিত, যথেষ্ট খোঁজখবর রাখি। হয়তো কেউ, কেউ রাখে, কেউ, কেউ রাখে না। সোশ্যাল মিডিয়া, টিভি, বিভিন্ন রকম পত্রিকা পড়ে আমরা আজকাল পেপার পড়ে আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এবং সেটাকে আমরা অ্যানালাইসিসও করি। মানে আগে যেমন মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কেউই অ্যাওয়্যার ছিলাম না, কিন্তু বর্তমানে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি অ্যাওয়্যার। এবার মানসিক স্বাস্থ্য তো শুধুমাত্র মেয়েদের হ্যাম্পার হয়, ছেলেদের হ্যাম্পার হয়, এরমভাবে তো কোনো রকম শ্রেণীবিভাগ হয় না। মানসিক স্বাস্থ্য সকলেরই আম থাকে এবং কোনো না কোনোভাবে সেটা কোনো রকম সমস্যায় ভোগে। কিন্তু সমাজে মেয়েরা তো আলোচ্য বিষয়। মেয়েরা বিভিন্ন ক্ষেত্রেই আলোচ্য বিষয় আছেন। তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই আমি বলছি, পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়েও কিন্তু আলোচনাটা হওয়া উচিত। তাই জন্যেই হয়তো আজকাল এত পুরুষ সংগঠন গড়ে উঠছে, যেখানে তারা পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। বহু সাইকোলজিস্ট, বহু এনজিও যারা কিন্তু মেনস মেন্টাল হেলথের ওপর কাজ করছে। তো আমি সরাসরি চলে যাব আজকে আমাদের টপিকে। আমাদের টপিক যেহেতু মেনস মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল ইস্যুস, আমাদের পুরুষদের জেনারেলি পুরুষদের আমরা ছোটো থেকে একটা শিশু, যখন একটি শিশু জন্মগ্রহণ করে, যদি সে পুরুষ হয় বা যদি সে ছেলে হয়, তাহলে কিন্তু তার ওপর ক্রমবর্ধমানভাবে কোনো না কোনো সামাজিক, পারিবারিক একটা চাপ কিন্তু পড়তেই থাকে। ভালো হওয়ার চেষ্টা, তারপরে ভালো ছেলে হওয়ার চেষ্টা, ভালো রোজগার করতে হবে, ভালো স্বামী হতে হবে এবং শেষে ভালো বাবা হতে হবে। ঠিক যেমন মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখে থাকি। কিন্তু পুরুষের এই জীবনযাত্রায় তাকে অনেক ধরনের মানসিক আ স্বাস্থ্যর বিঘ্নিত করে এমন ঘটনা কিন্তু ফেস করতে হয় এবং সেটা তারা কিন্তু এক্সপ্রেস করতে পারে না। যদিও এখন দেখি আমরা অনেক ক্ষেত্রে যে পুরুষ মানুষ এক্সপ্রেসিভ হচ্ছে, সেটা রিসার্চ বলছে। তো আমরা দেখব যে পুরুষের মানসিক স্বাস্থ্যের মধ্যে কী, কী বিষয় যেটা তাদের মানসিক অসুস্থতার দিকে নিয়ে যায়। একটা হচ্ছে ডিপ্রেশন, দ্বিতীয় হচ্ছে অ্যাংজাইটি, তৃতীয় হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আর ফোর্থ হচ্ছে সাবস্ট্যান্স অ্যাবিউজ। এই মূলত ৪ টে দিক থেকে পুরুষের মানসিক স্বাস্থ্যকে যেটা বিঘ্নিত করে, সেটা আমরা দেখতে পাই। ডিপ্রেশন, বর্তমান চলতি ভাষায় চলতি কথা সবার মধ্যে আমরা একটা কথা শুনি যে, "আমি না খুব ডিপ্রেসড।" সে ছেলে, মেয়ে, বাচ্চারাও আজকাল বলে দেখি যে, "আমি না ভীষণ ডিপ্রেসড।" এই ডিপ্রেশনটা কী? আমরা সবাই ডিপ্রেসড শব্দটা ভীষণ ব্যবহার করি, কিন্তু আমরা কি জানি যে ডিপ্রেশন কী? ডিপ্রেশন হচ্ছে মানসিক অবসাদ। ধরুন কোনো কাজ আপনাকে দিনের পর দিন খুব সমস্যায় ফেলছে। আপনি হয়তো কাজটা করতে চাইছেন না, বা যেটা আপনার হওয়া উচিত নয় সেটা আপনাকে ফেস করতে হচ্ছে। আপনি হয়তো সেই সমস্যাটার সাথে accumulate করতে পারছেন না। আপনি মানিয়ে নিতে পারছেন না। তখন আপনার মধ্যে একটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি হবে। সেই কনফ্লিক্ট বা দ্বন্দ্বের ফলে আপনি কিন্তু আপনার মুড সুইং হবে, আপনার কোনো কাজের ইচ্ছে থাকবে না, খাওয়ার ইচ্ছে থাকবে না, ডাইজেশন প্রবলেম তৈরি হবে। এই যে স্টেট অফ আ বিইং তৈরি হচ্ছে, সেটাকেই আমরা ডিপ্রেশন বলছি। ঠিক আছে? অ্যাংজাইটি তো আমরা আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আমাদের অ্যাংজাইটি থাকে। তো এই অ্যাংজাইটিটা আসে কোনো স্ট্রেস থেকে। কোনো কাজের চাপ হতে পারে, পারিবারিক কোনো চাপ হতে পারে, সামাজিক কোনো চাপ হতে পারে, কাজের দিক থেকে কোনো চাপ হতে পারে, বা পার্টনারশিপ প্রবলেমের চাপ হতে পারে। চাপ তো বিভিন্ন দিক থেকে হতে পারে, বা আপনার পুরনো কোনো অতীত যেটা আপনাকে বারবার ট্রিগার করছে, যেটা থেকে আপনার মনে হচ্ছে যে আপনি এই স্ট্রেসটা নিতে পারছেন না। সেই স্ট্রেস হচ্ছে চাপ, এবং এই চাপের থেকে একটা অ্যাংজাইটি তৈরি হয়। ঠিক আছে? একটা অ্যাংজাইটি তৈরি হয়, আপনার মনে হবে কী হবে? আপনি কোনো কাজ করতে ভয় পাবেন। আপনি হয়তো কোথাও কাজে বেরোতে চাইছেন, কিন্তু আপনার মনটা অ্যাংজাইটি হচ্ছে। যদি আজকে আমি কাজটাতে পৌঁছতে না পারি, আপনি অতিরিক্ত ওভার থিংকিং, এটাও কিন্তু এক ধরনের অ্যাংজাইটি।
এই অ্যাংজাইটির ফলে কী হবে? আপনার ঘুম নষ্ট হবে, আপনার খাবার খেতে ইচ্ছা করবে না, শারীরিক অসুস্থতা দেখা দেবে, সাথে, সাথে মানসিক অসুস্থতাও দেখা দেবে। যেই স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোর আস্তে, আস্তে বৃহত্তর রূপই হচ্ছে ডিপ্রেশন। যার ফলে দেখব আমাদের ছোট, ছোট বাচ্চারা ধরুন যারা টিনেজার্স তাদের মধ্যে একটা অদ্ভুত অ্যাংজাইটি তৈরি হয়েছে। যদি আমি ফার্স্ট হতে না পারি, যে মা আমাকে নাচে ভর্তি করেছে, আমি যদি নাচে ভালো পারফর্ম করতে না পারি, একটা অলওয়েজ অ্যাংজিয়াস হয়ে থাকছে। এর ফলে কি হচ্ছে, তাদের তারা যে কাজটা করতে পারে, তাদের মধ্যে যে potentialities গুলো আছে, যেটা তারা 100% দিতে পারে, সেটা কিন্তু তারা দিতে পারছে না। সবসময় একটা প্রেশারের ফলে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছে। হয়তো যে কাজটা তারা 100% দিয়ে ভালো করতে পারত, তারা ওভার প্রেশারের ফলে কিন্তু সেটা কিন্তু 40 থেকে 50% দিচ্ছে। এটা কিন্তু রিসার্চ বলছে। মানে দৈনন্দিন রিসার্চে আমরা দেখতে পাচ্ছি, উম রিসার্চ থেকে আমরা জানতে পারি যে কীভাবে অ্যাংজাইটি, স্ট্রেস মানুষের অবসাদের কারণ হয়ে যাচ্ছে। ধরুন আজকে আপনার কোনো বন্ধু আপনার সাথে একই জায়গায় কর্মস্থলে কাজ করছে। সে কাজের ফলে সে হয়তো আপনার থেকে একটু বেশি ভালো পারফরম্যান্স করছে এবং তার রিওয়ার্ডস অনুযায়ী সে হয়তো ভালো স্যালারি তার ইনকাম করছে। হয়তো আপনিও সেম পরিশ্রম করে হয়তো সেটা কোনোভাবে পারছেন না। আপনি যদি এটাকে অ্যাংজাইটিতে নিয়ে যান এবং স্ট্রেস মনে করেন, আস্তে, আস্তে কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে পড়বেন। আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন না। আপনি যে কাজটাকে স্বতঃস্ফূর্তভাবে 100% দিয়ে করে রেজাল্ট স্বরূপ 60% পাচ্ছিলেন, আপনি এই স্ট্রেস, অ্যাংজাইটির ফলে আপনি যদি অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি 60% ও দিতে পারবেন না। আপনি সেখানে হয়তো 20 থেকে 30% ম্যাক্সিমাম 40% দেবেন। এতে কি হবে? আপনার যে স্টেট অফ ওয়েল বিইং ছিল, সেখান থেকে কিন্তু আপনি ডিপ্রাইভড হবেন। বাচ্চাদের ক্ষেত্রেও দেখতে পারি, মহিলাদের ক্ষেত্রেও দেখতে পারি। কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু আলোচনার বিষয়বস্তু না, আলোচনার উদ্দেশ্য আমাদের পুরুষের মানসিক স্বাস্থ্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। দিনে, দিন আমাদের জিনিসপত্রের অতিরিক্ত দাম বাড়ছে, যার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু চাপে পড়ে যাচ্ছি। হয়তো আমাদের ইনকামটা হয়তো সেই রকম নয়। আজকে যদি আমরা ৳200 নিয়ে বাজারে যাই, তাহলে কিন্তু ৳200 বাজারে কিন্তু আমাদের চোখের নিমেষেই খরচা হয়ে যাচ্ছে। হয়তো গত ১-২ বছর আগেও হয়তো ৳200 একটা ভ্যালিডেশন ছিল। আজকে কিন্তু সেই ৳200 কোনো ভ্যালিডেশন নেই। তখনকার তখন আরো আগের সময় দেখতে গেলে হয়তো ৳500 নিয়ে গেলে হয়তো সারা মাসের বাজার হয়ে যেত। আজকাল ৳500 একবেলার বাজার, মানে কোনো অকেশন থাকলে হয়তো একবেলার বাজার বা একদিনের বাজার হয়। এরপর আসছে PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ধরুন পুরুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে। ধরুন অপারেশন হয়েছে পারিবারিক কারোর বা আপনার কোনো পুরুষের নিজের। এর ফলে কি হচ্ছে, অপারেশনটা হয়ে গেছে, আপনি হয়তো খুব ভালোভাবে সারভাইভ করে গেছেন। কিন্তু সেটা হয়তো আপনার কোনো রিস্ক ছিল, আপনার হয়তো প্রাণহানি হতে পারত বা পারিবারিক কারোর হয়তো প্রাণহানি হতে পারত। সেই স্ট্রেস থেকে আস্তে, আস্তে ট্রমা তৈরি হচ্ছে। বা ধরুন বাড়িতে আগুন লেগেছে, আপনি কাউকে হয়তো খুব ভালোভাবে রেস্কিউ করেছেন, সে হয়তো ভালো আছেন। কিন্তু আগুন দেখলেই আপনার মধ্যে একটা ট্রমা তৈরি হচ্ছে। যে আবার কিছু হবে না তো? আবার কোনো সমস্যা হবে না তো? রিসেন্টলি আমি একটা কেস হ্যান্ডেল করছি। সেখানে একজন দিদি, যদিও এটা পুরুষ নিয়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছিল। যদিও আলোচনাটা পুরুষকে নিয়ে হচ্ছিল, তবুও এই দিদিটার ক্ষেত্রে আমি দেখছি কোনো একটা ঘটনা সে জানতে পারে। একজন বৃদ্ধ ভদ্রমহিলা বাড়িতে একা থাকতেন এবং কোনো কারণে গ্যাস অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। বর্তমানে সেই দিদিটি একটি মন্দিরে সেবা কাজে নিযুক্ত। উম যার ফলে তার গ্যাসে কোনোভাবে সেটা পাইপ থেকে গ্যাস লিক করার কারণে সারা জায়গাটা গ্যাসে গন্ধ পায় সে এবং তার একটা ফোবিয়া হয়ে যায়, হয়তো সে মারা যাবে। এটা কিন্তু তার পোস্ট ট্রমা। সেই ট্রমাটা আসে কিন্তু সে তখন জানতে পারে বা দেখেছিল হয়তো যে সে বৃদ্ধা গায়ে আগুন লেগে সে মারা গেছে। সেই আগুন লাগার যে একটা ভয় বা ভীতি, সেইখান থেকে কিন্তু তার ট্রমাটা থেকে যায় কোনোভাবে সাপ্রেসড হয়ে তার ভেতরে এবং সেটা তার পোস্ট ট্রমা হয়ে তার মানসিক স্বাস্থ্যটাকে ভীষণভাবে হ্যাম্পার করছে। যার ফলে কি হচ্ছে, তার তার একটা ট্রমা হচ্ছে এবং সে একটা ডাউন সিনড্রোমের মধ্য দিয়ে চলছে। সে কোনো কাজে ভরসা পাচ্ছে না, ভয় পাচ্ছে। সবসময় চাইছে সি ইজ সিকিং হেল্প। সে সবসময় একটা হেল্প চাইছে যাতে তাকে সবাই রেস্কিউ করে, সবাই তাকে একটা sympathetic গ্রাউন্ডস দেখায়। এর ফলে কি হচ্ছে, তার একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস চলছে। তার ফলে যে ট্রমাটা, যে ভয়টা সে পেয়েছিল, সেটা তার মানসিক চাপ তৈরি করেছে এবং চাপ তৈরি করার সাথে,
সাথে কী হয়েছে, একটা ট্রমা, একটা ভীতি তৈরি হয়েছে। যেটা শুধু ভীতিটা তৈরি হয়নি, সেটা পরবর্তীকালে তার আগামী দিনগুলোকে ভীষণভাবে হ্যাম্পার করছে এবং বর্তমানে সে মানসিক সমস্যায় ভুগছে। সেরকম পুরুষের ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কিন্তু দেখা দিচ্ছে। এর ফলে কী হচ্ছে, জেনারেলি পুরুষরা কিন্তু কোনো কথা, তাদের অসুস্থতার কথা, তাদের আর্থিক সমস্যার কথা, তাদের সামাজিক আম নিপীড়নের কথা কিন্তু তারা প্রকাশ্যে বলতে পারে না। যেটা হয়তো মেয়েরা পারে। মেয়েরা অনেক বেশি এক্সপ্রেসিভ দ্যান আ ম্যান। আ ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পারি, যারা হয়তো সমলিঙ্গের মানুষ, তারা হয়তো শরীরে পুরুষ, মননে নারী, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কী হচ্ছে, তাদেরও কিন্তু কোনো রকম স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে তারাও ভুগছে এবং তাদের যে ব্যক্তিগত সত্তা, সেটাকে কিন্তু সে ভীষণভাবে হ্যাম্পার করছে। আরেকটা হচ্ছে সাবস্ট্যান্স অ্যাবিউজ। এটা বর্তমান সময়ের একটা ভীষণ বার্নিং টপিক, যেটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সমানভাবে বর্তমান, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা বেশি মাত্রায় বর্তমান। সাবস্ট্যান্স অ্যাবিউজ বলতে এখানে দেখা যাচ্ছে অ্যালকোহল, সিগারেট, কখনো ড্রাগস, বিভিন্ন রকম ড্রাগস, সেটা ডেনড্রাইট হতে পারে, সেটা প্লাস্টিক পোড়া গন্ধ হতে পারে, ন্যাপথলিন গন্ধ হতে পারে, এই ধরনের সাবস্ট্যান্স অ্যাবিউজ হচ্ছে। বা কখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে ইউজ অফ এক্সেসিভ লুব্রিক্যান্ট অ্যান্ড কন্ডোমস। ঠিক আছে? সাবস্ট্যান্স অ্যাবিউজের ফলে কী হচ্ছে, তাদের মানসিক সমস্যা থেকে তারা বাঁচার জন্য সাবস্ট্যান্স অ্যাবিউজকে একটা হাতিয়ার বা উপায় বলে মনে করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে কোনো সমস্যা হচ্ছে বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, তারা প্রচুর পরিমাণে ড্রিংক করছে। প্রত্যেকদিন অ্যালকোহল কনজাম্পশন হচ্ছে তাদের ভেতরে, বা বেশি পরিমাণ সিগারেট, বিড়ি বা গাঁজা, এই ধরনের কোনো রকম কী বলবো, কোনো রকম নেশাদ্রব্য তারা বেশি পরিমাণ ইনটেক করছে এবং তাদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে তাদের মানসিক স্বাস্থ্যটাও কোথাও কিন্তু নষ্ট হচ্ছে। এর ফলে বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেমস অ্যারাইজ করছে। ডাইজেস্টিভ প্রবলেমস তৈরি হচ্ছে, যেটা IBS তৈরি হয় ভীষণ পরিমাণ, ইরিটেবল বাওয়েল সিনড্রোম তৈরি হচ্ছে, পেটের সমস্যা দেখা দিচ্ছে, আলসার তৈরি হচ্ছে, আরও বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আর দীর্ঘদিন অ্যালকোহল বেশি নেওয়ার ফলে আমরা সবাই জানি যে লিভারের একটা প্রবলেম তৈরি হয় এবং সেটা অ্যাকিউট ক্যান্সার পর্যন্ত যেতে পারে, যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আজকাল ছোটো স্ট্রেসগুলোকে হ্যান্ডেল করতে কিন্তু আমরা যদি না পারি, তাহলে আমাদের কিন্তু প্রফেশনাল হেল্প কিন্তু ভীষণ পরিমাণ দরকার। পুরুষদের বিভিন্ন রকম মানসিক সমস্যার মধ্যে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে তাদের ঘুমের সমস্যা। তাদের ঘুমের একটা প্রবলেম হচ্ছে। তাদের কাজের যে সময়টা, পরিশ্রমের সময়টা, সেটা কিন্তু অনেকটা বেশি লেন্দি। যার ফলে কী হচ্ছে, অতিরিক্ত ওয়ার্কলোডের ফলে আমাদের কিন্তু ব্রেন রেস্ট চায়। কিন্তু সেই রেস্টটা যদি আমাদের পর্যাপ্ত না হয়, এর ফলে কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা তথা মানসিক সমস্যার কিন্তু তৈরি হচ্ছে। বিরক্তি তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে, যার জন্য আমরা দেখতে পারি যে সম্পর্কের ক্ষেত্রে বা বিবাহিত মানুষদের ক্ষেত্রে বা বেসিক্যালি পুরুষদের ক্ষেত্রে একটা কিন্তু অতিরিক্ত ডিপ্রেশন, রাগ, অ্যাংজাইটি, এর ফলে কি হচ্ছে না, বিরক্তি তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে। রাগের ফলস্বরূপ আমরা দেখতে পারি বিভিন্ন ম্যারিটাল অ্যাবিউজ হচ্ছে। তারাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছে। অতিরিক্ত কী বলবো, ইরিটেবিলিটি তৈরি হচ্ছে, একটা ইচিং তৈরি হচ্ছে। হয়তো কোনো কাজই তাদের ভালো লাগছে না। হয়তো না খেতে ভাল লাগছে, না ঘুমোতে ভাল লাগছে। হয়তো যদি সে কোনোভাবে নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারে কোনো কাজে, সেটা আমরা দেখছি সাবস্ট্যান্স অ্যাবিউজের মধ্যে দিয়ে করছে, যেটা কিন্তু তার ফিজিক্যাল, মেন্টাল দুটো হেলথকেই ভীষণভাবে সমস্যায় ফেলছে। পুরুষদের মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে প্রকাশ করার সমস্যা। নিজেকে এক্সপ্রেস করার একটা প্রবলেম কিন্তু পুরুষদের মধ্যে আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি। আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, যে সমস্ত প্রফেশনালরা রয়েছি, আমরা দেখতে পাই যে আমাদের চারপাশে, আমাদের বাড়িতে বা আমাদের বন্ধু-বান্ধব সার্কেলে এমন অনেক পুরুষ বন্ধু থাকেন বা পুরুষ মানুষ আছেন, যারা কিন্তু বাড়িতে প্রকাশ করতে পারে না। বাড়িতে কেন, কোনো ক্ষেত্রেই নিজের কোনো প্রবলেমস, নিজের কোনো অসফলতা, নিজের কোনো
না পারা সেগুলো কিন্তু তারা এক্সপ্রেস করতে পারে না। এর ফলে কী হয়, তারা নিজেদের মধ্যে নিজেরা গুমড়ে যায়। যার ফলে কী হচ্ছে, তাদের বিভিন্ন রকম সমস্যা রাইজ করছে। তারা সেই সমস্যাগুলো যখন কোপ করতে পারছে না, তাদের ফলস্বরূপ তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু সুইসাইডকে একটা হাতিয়ার বলে মেনে নিচ্ছে এবং সুইসাইড করছে। যার ফলে কিন্তু তাদের ফ্যামিলির লস হচ্ছে, তাদের নিজেদেরও অনেক কিছু লস হচ্ছে। পুরুষদের মধ্যে একটা অদ্ভুত নেচার আছে। তারা সবসময় দেখানোর চেষ্টা করে, এটা হয়তো পুরুষতান্ত্রিকতার একটা ফিচার্স বা লক্ষণ, যে তারা নিজেকে সর্বদা সবল ভাবে। নারীকে তারা দুর্বল ভাবে এবং তারা নিজেকে সর্বদা সবল ভাবে। কিন্তু এই পৃথিবীতে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু খুব সবল নই। আমাদের মধ্যে সবলতা এবং দুর্বলতা দুটো নিয়েই কিন্তু আমরা তৈরি হয়েছি। তারা সমাজে প্রকাশ করার ভয় পায় এবং নিজেকে দুর্বল দেখালে সমাজ থেকে তাদের রিঅ্যাকশন স্বরূপ তারা কিন্তু ডিগ্রেডেশন পায়, বা তাদের রিসিভ করার মানুষ থাকে না। তারা যদি কোনোভাবে দেখায় যে তারা কোনোভাবে ভয় পাচ্ছে বা কোনোভাবে দুর্বল, অপোজিট মানুষটা তাকে সবসময় গিয়ার আপ করে এটা বলে যে, "তুই তো পুরুষ মানুষ, তোর আবার ভয় কিসের? তুই তো পুরুষ মানুষ, তুই কেন পারবি না?" পুরুষ মানুষ মানে কোট আনকোট আমরা বলে থাকি যে ও তো পারবেই। পুরুষ মানুষ মানেই হচ্ছে সমস্ত হার্ড ওয়ার্ক। পুরুষ মানুষ মানেই যত না পারা কাজ সেগুলো কিন্তু পুরুষ মানুষ করবে। একটা স্টিগমা আমাদের মধ্যে আছে, সকলের মধ্যেই। আমরা দেখি সমাজ আমাদের এটা দেখিয়েছে যে পুরুষ মানুষ মানেই সে সবকিছু করতে পারে, তার কোনো কাজে সমস্যা নেই, তার চোখে জল থাকতে পারে না, সে ভয় পেতে পারে না, সে নিজেকে দুর্বল প্রমাণ করতে পারে না, সে কখনো নিজের কোনো ফিলিংসকে এক্সপ্রেস করতে পারে না। কিন্তু why? কেন? না এক্সপ্রেস করতে পারার এই যে ট্রেন্ড, এটার ফলেই কিন্তু বিভিন্ন সমস্যা দিনে, দিনে অ্যারাইজ করছে এবং সেটা একটা মেজর প্রবলেমে দেখা দিচ্ছে। যারা আমরা রিলেশনশিপ কাউন্সিলর আছি, তারা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে স্বামী-স্ত্রীর মধ্যে এমন অনেক সমস্যা হয়, যেটা ওয়াইফ এক্সপ্রেস করছে কিন্তু হাসব্যান্ড এক্সপ্রেস করতে পারছে না। যার ফলে হচ্ছে কি, তাদের মধ্যে একটা ম্যারিটাল ইনকম্প্যাবিলিটি তৈরি হচ্ছে। ওয়াইফ বলছে, "আমি তো এক্সপ্রেস করছি, তুই কেন এক্সপ্রেস করতে পারছিস না?" এটার ফলে কিন্তু ফলস্বরূপ দেখছি প্রচুর পরিমাণ ডিভোর্স কেস বেড়ে গেছে। রিলেশনশিপ ভাঙছে। তার পেছনে এটাও একটা কারণ যে মেয়েরা যে পরিমাণ এফর্ট দিচ্ছে, পুরুষরা কিন্তু সেই পরিমাণ এফর্ট দিতে পারছেন না। তাদের কাজের প্রেশার, উম এফর্ট ইন দ্য সেন্স আমি বলতে চেয়েছি এফর্ট অফ এক্সপ্রেসিং his feelings towards her girlfriend, towards her family, towards her work, towards his work, etc. আমরা যদি নিজেকে এক্সপ্রেস করতে না পারি, পুরুষ মানুষটা যদি আমরা নিজেদের এক্সপ্রেস করতে না পারি, আমাদের যেটা ফলোইং ট্র্যাডিশন আছে যে পুরুষ মানুষ মানেই ইউ হ্যাভ টু বি স্ট্রং এনাফ, ইট ইজ নট গুড ফর এভরিথিং। সব ক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়। পুরুষ মানুষেরও মন খারাপ হয়, পুরুষ মানুষেরও চোখে জল আসে, কিন্তু সেটাও এক্সপ্রেস করা দরকার। এক্সপ্রেস না করলে আপনার ভেতরে থাকা যে প্রবলেমসগুলো সেটা কখনো কাম আউট হবে না। আর কাম আউট না হলে আপনাকে আপনার প্রবলেমসগুলো ধীরে, ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে বা বড় কোনো ট্রাবলের দিকে নিয়ে যাবে। পুরুষের মধ্যে আরেকটা সমস্যা দেখা যায়, একটা হিডেন ইস্যু, সেটা হচ্ছে প্যারেন্টাল পোস্টপার্টাম ডিপ্রেশন। প্যারেন্টাল পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে আমি হয়তো আগামী দিনে একটা ভিডিও করব। আমি ছোট্ট করে প্যারেন্টাল পোস্টপার্টাম ডিপ্রেশন বলে রাখি। পুরুষদের ক্ষেত্রে কিছু হরমোনাল প্রবলেমস দেখা যায় আফটার রিলেশনশিপ যখন অ্যারাইজ করে। বৈবাহিক সম্পর্ক ঠিকঠাক চলছে এবং তাদের হয়তো একটি সন্তানও হলো। সন্তান প্রসবের পরে পুরুষের একটা অনীহা তৈরি হয় সম্পর্কটার প্রতি একটা অনীহা তৈরি হয়। সাথে, সাথে অনীহা তৈরি হয় নতুন নবজাত শিশুটার প্রতি। এটা কিন্তু তার হরমোনাল প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য তৈরি হয়। তার কাজের প্রেশার, হরমোনাল ইমব্যালেন্স, পারিপার্শ্বিক চাপ, অর্থ রোজগারের চিন্তা, নিজেকে এক্সপ্রেস করতে না পারা, সব কিছু নিয়ে কিন্তু এই প্যারেন্টাল পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে এখন খুব পরিমাণে আমরা দেখতে পাই। বড়, বড় শহরগুলোতে আমরা যদি দেখি, যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করে, যে হাসব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে, আমি অনেক ওয়াইফের কাছ থেকে শুনেছি হাসব্যান্ডের সাথে তাদের আফটার গিভিং আ বার্থ টু আ চাইল্ড কিন্তু তাদের সাথে সেই পরিমাণ ইন্টিমেশন বা
শারীরিক মিলনটা হয় না। কোথাও তাদের কাজের চাপের জন্য একটা অনীহা, আ কোথাও তাদের হরমোনাল ইমব্যালেন্স, কোথাও তাদের মুড সুইং, রাগ, বিরক্তি, অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে তাদের কিন্তু শারীরিক মিলনের একটা অনীহা তৈরি হচ্ছে। যেটা কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা মানে লক্ষণ। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমাদের পুরুষদের মধ্যে কী সমস্যা তৈরি হচ্ছে দিনে, দিনে, এবং সেগুলো আমাদের কীভাবে এফেক্ট করছে আমাদের মানসিক স্বাস্থ্যকে। এবার আমরা দেখব যে আমরা এগুলো থেকে কীভাবে সলিউশনে আসতে পারি। পুরুষ মানুষদের মধ্যে সারাদিন কাজের পর হয়তো সপ্তাহান্তে হয়তো তারা কেউ মাঠে আড্ডা দিতে চায়, বা তারা হয়তো একটু পার্টি করছে বন্ধুদের সাথে। সেই সোশ্যাল কানেকশন অবভিয়াসলি সেটা ইন আ গুড ওয়ে, সেটা কিন্তু ভীষণ পরিমাণ দরকার। সোশ্যাল কানেকশন মানে এটা নয় যে আমি বন্ধু-বান্ধবদের সাথে আ মদ, গাঁজা এইসব নিয়ে ভীষণভাবে মেতে রইলাম, এবং যেটার ফলে আমার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য তথা আমার পারিবারিক আ সিনারিওটাকে যেটা আমরা হ্যাম্পার করছি, সেটা কিন্তু একদমই এক্সপেক্টেড নয়। সলিউশন হিসাবে আমরা বলতে পারি যে সোশ্যাল কানেকশন ভীষণ পরিমাণ দরকার ওপেন কমিউনিকেশন, সাধারণ মানুষের সাথে কথা বলা। আ পুরুষ মানুষরা বেসিক্যালি বাজার করতে গেলে কিন্তু আমরা ভীষণ পরিমাণ ওপেন কমিউনিকেশনের মধ্যে দিয়ে যাই। বাজারে দাম দর করা, হাই হ্যালো করা। বেসিক্যালি আমরা রবিবারের বাজারগুলো যদি দেখতে পারি, শনিবার বেসিক্যালি আমরা রবিবারে যদি মেজরলি দেখতে পারি, রবিবারের বাজারগুলো যদি কেউ যাই, সেখানে দেখতে পাবো আমরা কিন্তু অনেক পুরুষ মানুষ আছে যারা কিন্তু একে অপরের সাথে দেখাই হয় কিন্তু রবিবার দিনটা। বা যারা ট্রেনে জার্নি করে জব করছেন, তাদের মধ্যে ওপেন কমিউনিকেশনের জায়গা হচ্ছে জার্নির পয়েন্টটা, বা ওয়ার্ক প্লেসে খুব কম সেটা হলেও কিন্তু হয়। এই ওপেন কমিউনিকেশনটা ভীষণ পরিমাণ দরকার। যদি দেখি প্রবলেমটা পুরুষ মানুষ, আমরা যদি দেখি যে প্রবলেমটা প্রচণ্ড আপ টু দ্য মার্ক হয়ে যায়, যদি সেটা আমরা নিজেরা সলভ আউট করতে না পারি, বা আমরা ফ্রেন্ডসদের দিয়ে বা কারোর সাহায্য ছাড়া সলভ করতে না পারি, তাহলে কিন্তু অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়াটা ভীষণ পরিমাণ দরকার। আর দরকার যদি দেখি প্রবলেমটা প্রচুর পরিমাণে অ্যারাইজ করে যাচ্ছে, ভালো ডাক্তার দেখিয়ে মেডিসিন নেওয়া উচিত। দরকার আমাদের লাইফস্টাইল চেঞ্জ। আমাদের যে জীবনযাত্রার যে দৈনিক রুটিন থাকে, সেই রুটিনের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আনা দরকার। যে কখন আমরা সকালে উঠবো, কখন আমরা ব্যায়াম করবো, কখন আমরা পরিবারকে সময় দেবো, কখন কতটুকু আমরা আ বিভিন্ন কাজে ওয়ার্কআউট করবো, এটসেট্রা আমাদের যা নিত্য প্রয়োজনীয় কাজ, সেই লাইফস্টাইল চেঞ্জটা দরকার। আরেকটা হচ্ছে আ আমরা যারা পরিবারের দিক থেকে থাকছি, যদি দেখি আমাদের বাড়ির কোনো দাদা, ভাই, বাবা, কাকা, এরা যদি কোনো মামা, এরা যদি কোনো সমস্যায় পড়ে, যদি তারা এক্সপ্রেস করতে না পারে, যদি তোমার বা আমার সাথে যদি তার ভালো সম্পর্ক থাকে, তাহলে আমাদের উচিত তাদের নন জাজমেন্টাল ওয়েতে কনভারসেশন করা। আগে তার কাছ থেকে শোনা সে কী ধরনের প্রবলেমে ফেস করছে। তাকে যদি আগেই আমরা প্রথমেই, যেহেতু আমরা বলেছি পুরুষ মানুষ মানেই একটা অলওয়েজ কোট আনকোট একটা স্ট্রিক্ট মানুষ, কিন্তু সেটা নয়। তারা কিন্তু কচ্ছপের খোলের মধ্যে নিজেদেরকে গুটিয়ে রাখে। তাদেরও সমস্যা হয়। তাদেরকে যদি আমরা ভালো মুখে ঠান্ডা মাথায় যদি কনভারসেশন করি, যদি জানতে চাই, আমার মনে হয় তারা হয়তো বলবে। আগে দরকার তাদের সাথে আমাদের মধ্যে বিশ্বাস তৈরি করা। বিশ্বাসটা যদি আমাদের স্ট্রং হয়, তাহলে কিন্তু আমরা কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধু কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমাদের যদি দেখি আমাদের কাছের পুরুষ মানুষেরা যদি কোনো সমস্যায় পড়ছে, আমরা তাদেরকে কোনো না কোনো হেল্পও দিতে পারবো। যদি নিজেরাও কোনো হেল্প না দিতে পারি, আমরা কোনো প্রফেশনালকে আমরা কেসটাকে সলভ আউট করার জন্য তার কাছ থেকে আমরা হেল্প নিতে পারি। যদি ধরুন আপনার বাড়ির কোনো পুরুষ মানুষ কোনো হয়তো এমন মানসিক সমস্যায় রয়েছে, যেটা তার শারীরিক সমস্যার সাথে সে কাউকে এক্সপ্রেস করতে পারছে না, হয়তো আপনাকে সে বিশ্বাস করে কথাটা বলেছে, তাহলে তার বিশ্বাসের মর্যাদাটা রাখুন। তার মনে যদি গিল্ট ফিলিং হয়, তাকে অ্যাসিওর করুন যে আপনি তার পাশে আছেন। হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন তার প্রবলেমটা হয়তো, সমস্যাটা হয়তো বা অন্যায়টা হয়তো প্রচণ্ড পরিমাণ, তবু তাকে আশ্বস্ত করুন যে আপনি তার হাতটা ধরবেন বা ধরেছেন। আপনার একটা হাত ধরার প্রতিশ্রুতি এবং আ করতে পারা যদি একটা মানুষকে ভালো সুস্থ জীবন দিতে পারে, তাহলে কেন আপনি করবেন না? দরকার হলে আমরা সাইকোথেরাপি নিতে পারি। বিভিন্ন রকম থেরাপিস্টের কাছে গিয়ে আমরা বিভিন্ন ডক্টর বা সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের কাছে কনসাল্ট করে আমরা সাইকোথেরাপি নিতে পারি, যদি আমাদের মানসিক সমস্যাটা প্রচুর পরিমাণে অ্যারাইজ করে।
যদি আমরা দেখি আমরা কোপ করতে পারছি না, নিত্যদিনের প্রবলেমের সাথে আমরা ডিল করতে পারছি না, যদি আমাদের সেটা যদি কাউন্সিলরের কাজের ঊর্ধ্বে হয়, তাহলে প্রফেশনাল হেল্প নিন। যারা আপনার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য দুটোকেই ভালোর দিকে নিয়ে যেতে পারে। প্রত্যেক প্রবলেমেরই কোনো না কোনো সলিউশন আছে। শুধু দরকার আপনার করতে পারার ইচ্ছা, চেষ্টা, প্রচেষ্টাটা দরকার, চেষ্টা করুন না। চেষ্টা করার জন্য আপনার সাথে আপনাকে যথাযথ সাহায্য করার জন্য প্রচুর প্রফেশনালরা এখন কাজ করছে। তাদেরকে বিশ্বাস করুন, যান। আমরা তো প্রত্যেক দিনই হয়তো আমরা এদিক ওদিক অনেক টাকা বাজে খরচা করি। সেই বাজে টাকা খরচা না করে যদি আমরা একটা প্রফেশনাল হেল্প নিই, এটাতে তো আমাদেরই উপকার হবে। সেইটা কিন্তু পুরুষ মানুষদের বোঝা দরকার। সাথে বোঝা দরকার তার পরিবারদের। সাথে দরকার বোঝা বাড়ির মহিলাদের। গার্লফ্রেন্ড, মেয়ে, বউ বা তার পার্টনার যিনি আছেন। পুরুষ মানুষ মানেই যে সবসময় সে স্ট্রং থাকতে পারবে এমনটা কিন্তু নয়, বা এমনটা ভাববেন না। পুরুষ মানুষকে অ্যাসিওর করুন যে আপনি তার সাথে আছেন, আপনি তাকে সমস্যা থেকে বেরোতে সাহায্য করবেন। আপনার একটু ছোট্ট সাহায্য যদি কাউকে ভালো দিতে পারে, হোক না। সমাজ তো আমার, আপনার, সকলের মতন, সকলকে নিয়েই তো আমাদের এই সমাজ গড়ে উঠেছে। প্রত্যেকেরই ভালো থাকার অধিকার আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বগুলোতে একটু চোখ রাখার জন্য অনুরোধ রাখবো। আমরা আস্তে আস্তে আমি পুরুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টপিক নিয়ে হয়তো আসবো। আগামী দিনের টপিকটা আমি আর কিছুদিনের মধ্যেই জানিয়ে দেবো। সেটা হয়তো শুধু সাইকোলজিক্যাল ইস্যু নয়, সেটা কিন্তু কোথাও একটা সোশ্যাল ইস্যু আমি ভেবে রেখেছি। দেখা যাক, আপনাদের সাহায্য একান্তভাবে কাম্য। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাইন্ডলি মন্তরীর পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি খুব শিগগিরই আমার ইউটিউব চ্যানেলতেও এই ভিডিওটা আপলোড করব। যারা ইউটিউব থেকে দেখছেন, কাইন্ডলি লাইক অ্যান্ড ফলো করবেন। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।